আমি তো ভালোবাসি তোকে। পর্ব ২৯। আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্যই আমার নেই, কিন্তু তোর ভালোর জন্যই এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে, এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আমির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিন মেঘের অনুভূতি বুঝতে পারবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্যও তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝতো। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত ১৭ বছরেও সে এত কান্না করেনি। আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিবে সেদিন, ইনশাআল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত, প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকজনদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রামে কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করতেছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, এখানে একটু বসি। একে এমপির মেয়ে, তার উপর নিজেদের বাড়ি। তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আমির ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটা কে? তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে, ভাইয়া বলেছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামল। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া ২-১ বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছ, এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে আর না মেঘকে কারোর হতে দিবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না তাই না করেছে। বউ কিনা তা জিজ্ঞেস করতা, তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেয়েকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলো না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকেও নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। ওই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতর চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে।
মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যেই একজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পর মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হইছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছো? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘই নিশ্চয় বলেছে। বন্যা ওপর নিচ মাথা নাড়ালো। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করে জানে, তাই তেড়ামি না করে চুপচাপ বসছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার অতটা অস্বস্তি লাগেনি, তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশের মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগেই খাওয়াবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করল। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে? যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। ওই অবস্থায় এদিকে আসতে যদি ভয় পাই, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরেই মিমারাদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের নিয়ে ঘুরতে যাবে। তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গুলুমুলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতো ছোট করেই কাটা, ফুল হাতার টি শার্ট কনুই পর্যন্ত ওঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতেই খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলেই মনে হয় না এই মানুষটা এত রাগী। দুজনেই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা ছিল বৃহস্পতিবার। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিন না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভ্রু কুচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন?
মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ লাগে, মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। এই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সবকিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনেছে, তাও অন্য মেয়ের সঙ্গে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে? 3 মাসেই আমির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেয়ে জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কি না? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে এসেছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদ্বয় আরো বেশি প্রশস্ত হলো। শান্তস্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আজ জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা, সব কিছু যদি এক সুতোয় বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলটল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখে শক্ত করে নিজেকে শাসালো। একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আমির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আমির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে। বাকিরাও খেতে বসতেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেল। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে, কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না হলো কি, কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছো সবই তোমাকে দেয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে কেন এত অবহেলা? শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না, অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকঠাক পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে।
আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1-1.5 ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকেই রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে সুন্দর একটা ডিজাইনিং ঘড়ি। চুলগুলোও সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আমির সোফায় বসে ফোন চাপতেছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনও তাই পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েই বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। আবির ঢোক গিলে ছোট করে বলল, আচ্ছা আমি রাজি করাচ্ছি। আবির দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছা নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4 থেকে 5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলল, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। 2 দিকে আগ্নেয়গিরির মাঝখানে আমি অসহায় এক বালতি পানি, কি করে সামলাবো এই 2 পাগল রে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখল আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, 2 জন বসলে রেস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসা গেলেও 2 জন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথমবার বাইকে উঠবে, তোরা 2 জন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘের এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আঁতকে উঠে বলল, না তুই যাবি, প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমিই তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পারছে এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর, তোর বোনরে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাজ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগেই তো তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিম আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়,
সে তো কখনো চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আমির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আমির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নেই যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আমির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছি। আমির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ালো। আমির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে যাইবি। কে কি বলল, কে কি করেছে, কোথায় কি হচ্ছে এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স না পাস তাতেও কেউ তোকে কিচ্ছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়েছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আমির এক আঙ্গুলে মেঘের চিবুক ওঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশী চাঁদের ন্যায় মুখবিবর। আচমকা আমির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আমির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনেরা দিকবিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আমির ভাই আমাকে আমার মেঘ বলে সম্বোধন করেছে। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আমির নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো। আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানটা পালিয়ে যায়? এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন আর জান্নাত আপুও ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়, আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপে সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্যেও কান্না থামছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছুই বলছে না। এতক্ষণে তো অন্তত পক্ষে 4-5টা ধমক আর 2-একটা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে।
এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই ব্যাটা কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে সার ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবী থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে, তোর বান্ধবীটা, ওইটার থেকেও সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিই অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের শার্ট খামচে ধরে আমিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত, পেতনি। আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আমির এটা খুব ভালো করেই জানে, এই জন্যই ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আমির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আমিরের থেকে ভালো কেউই জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে দুহাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছেই তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুটহাট করে মরা কান্না জুড়ে দিস, আবার হুট করেই পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণেই মানুষ ভাববে তুই শেওড়া পাড়ায় থাকিস। মেঘ এখনো দুহাতে শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল কাঁদছিলি কেন? তোকে কে কি বলে যে তুই এইভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলে না মেঘ। কে কি বলল, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির ছোট্ট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেয়া যাবে না। এখন অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তো না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকেছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নেরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করেছে। আমির ভাই দেখবে এসবের মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলল, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লেগেছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আমিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আমির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে জান্নাতের সাথে কথা বলছি, মেঘের মনে কি চলছে এটা বোঝার জন্যই ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে।
হঠাৎ মালিহা খান তানবীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চলল। তুই যেহেতু এখনো ব্যবসা করছিস, তোর আব্বুর মুখেও শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেয়েকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আমির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপরে সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে দু একটা এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণে মেঘ সেদিন এত কান্না করেছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আমিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজি হবেই না বা কেন, উনিও তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আমির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়েই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বললো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢোকাবি না।